শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোবার রাঙা সকাল অনুষ্ঠানে। দিনটি সবার খুব ভালো কাটুক, সুন্দর কাটুক, এই প্রত্যাশা নিয়ে রাঙা সকালের আজকের আয়োজনে আপনাদের সাথে আছে আমি সুস্মিতা। আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। 2 ঘন্টার এই আয়োজনে প্রথম ঘন্টায় আমরা অতিথির সাথে আলাপন করব এবং দ্বিতীয় ঘন্টায় আমরা গান শুনব। প্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে কে উপস্থিত আছেন সেটি জানলে আপনারা কিন্তু ভীষণ আনন্দিত হবেন, কারণ তিনি ভীষণ গুণী একজন মানুষ। আমরা যাব তার কাছে, কিন্তু তার আগে সুস্মিতাকে শুভ সকাল জানাই। শুভ সকাল। শুভ সকাল তোমাকেও মাসুক, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। যথারীতি যেটা হয় আসলে, আমরা একসাথে বসলে বা এই সেটে বসলে, সেটে আসলে ভীষণ আনন্দিত আসলে হয়ে যায়, এবং পাশে যদি থাকে একজন গুণী মানুষ, আলোকিত মানুষ, তাহলে একদমই সোনায় সোহাগা, তাই না? একদমই তাই। চলো, কে আছে দর্শকদেরকে জানাই। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি নৃবিজ্ঞানী এবং চলচ্চিত্র নির্মাতা নাসরিন সিরাজ। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? খুব ভালো আছি, থ্যাংক ইউ। আপনাকে পেয়ে আসলে আমরাও ভীষণ ভালো আছি, এবং আপনার কাছে জানতে চাই শুরুতে একদম শৈশবের সময়টা। শৈশবে আসলে বাবা ছিলেন একজন ব্যাংকার এবং মা গৃহিণী। 4 ভাই বোনের মধ্যে আপনি মনে হয় সবচেয়ে বড়। কেমন ছিল পারিবারিক আবহ? আমার বাবা মা তো 73-এ বিয়ে করেছেন, তার মানে একেবারে ইয়াং কাপল, নতুন স্বাধীন দেশে। তো আমার বাবা মা হচ্ছে গিয়ে, আমার বাবা চাকরির সুবাদে হচ্ছে এক একটা শহরে ঘুরে বেড়াতেন। আমরা ছোট্ট ফ্যামিলি, এবং আমার মনে হয় যে আমি যখন এখন তাকাই আর কি, একটু কম্পেয়ার করলে দেখি যে আমার বাবা মার পুরো ইনভেস্টমেন্ট ছিল হচ্ছে ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখিয়ে বড় করবে একটা নতুন দেশে। ওনারা নিজেরাও হচ্ছে হয়তো সেই ড্রিমের মধ্যে ছিল। সো আমরা কোনো ধরনের চাপের মধ্যে ছিলাম না বলা যায়। আমরা স্বাধীনভাবে বড় হব, দেশের কাজ করব, এরকম একটা পরিবেশেই বড় হয়েছে বলা উচিত। দুরন্ত একটা শৈশব ছিল, এবং সেটা বর্ণিল হয়ে উঠেছিল। আসলে আপনি বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে আপনার শৈশবটা কাটিয়েছেন। সে অভিজ্ঞতাগুলো যদি ছোট্ট করে বলেন। আমি আমার বাবার চাকরির সুবাদে, আমার জন্ম নোয়াখালীতে। আমার বাবা মা দুজনেই নোয়াখালীর। দাদা বাড়িতে আমার দাদির হাতে আমার জন্ম। আমার দাদি ছিল আমার দাইমা। তারপরে হচ্ছে আমার বাবা চাঁদপুরে কাজ করেন, কুমিল্লায় কাজ করেন, তারপর চিটংয়ে আমরা ছিলাম অনেক বছর ধরে। আমার মা হচ্ছে উনিও বাসায় থাকতেন, চিল করতেন, উনি কাজ করতেন না, চাকরি করতেন না। কিন্তু ওনাদের দুজনের কম্বিনেশন খুব ভালো ছিল। সো বেশিরভাগ সিদ্ধান্ত আমার মাই নিতেন আমরা কি করব। আমার মা খুবই হচ্ছে মফস্বল শহরের যে সংস্কৃতিটা তখন ছিল, যে অনেক কালচারাল অ্যাক্টিভিটি হতো। আমি হচ্ছে গিয়ে আমার মায়ের কাজের সুবাদে খেলাঘর তখন অনেক গুরুত্বপূর্ণ শিশু সংগঠন ছিল, এবং আমরা হচ্ছে গিয়ে আমার যতটুকু স্মৃতিতে আছে আর কি, মজার শৈশব ছিল এই অর্থে যে মফস্বলের যারা ইয়াং লেফট প্রোগ্রেসিভ তরুণরা আছে, ওনারা আমাদের বাসায় আসতেন। আমাদের বাসাটাতে হচ্ছে গান বাজনা হতো, রিহার্সাল হতো। আমার মা সহায়তা করতেন, এবং আমার বাবা মার কাছ থেকে কোনো যেহেতু প্রেশার ছিলেন না, সো ভালো, মানে ওইটা আসলে আমি ফিল করি যে ওটার কারণে একটা সংগঠন চালানো দরকার। আমরা অংশগ্রহণ করছি, আমরা গ্রামে যাচ্ছি এবং কেউ বাধা দিচ্ছে না, এগুলো তো একটা সংগঠনের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এইভাবেই আসলে বলতে পারেন এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায়, এটা আমার মা এবং বাবা সাপোর্ট করে গেছেন। এটাই আমি বলবো যে পড়ালেখার আমি অনেক ভালো স্টুডেন্ট কখনোই ছিলাম না। মানে ঠিক আছে, মানে এটা আমার বলবো যে অনেক বেশি রেজাল্ট ভালো করতে হবে, অনেক বেশি প্রেশার, অনেকজন গৃহশিক্ষক, এরকম আমার বাসার পরিবেশ ছিল না। ওই যে আমার বললাম, আমার মাও একটু চিল টাইপ, বাবাও চিল টাইপের, যে ঠিক আছে পড়াশোনা করলেই হবে। আমরা মাঠে ঘাটে খেলারও হচ্ছে অনুমতি ছিল, পুলিশিং করতো না। একটা পুলিশিং ছিল, সেটা হচ্ছে সন্ধ্যার মধ্যে আজান পড়ার সাথে সাথে বাসায় ঢুকতে হবে। আদারওয়াইজ সাঁতার কাটছি, ছেলে বন্ধুদের সাথে ঘুরে বেড়াচ্ছি, ফুটবল। হ্যাঁ, ওই যে গ্রাম দেশে এটা হয়, আমরা খুব গ্রামেও যেতাম। আমার মনে আছে তখন তো ট্রেনে এত সুযোগ সুবিধা ছিল না। আমার মা প্রেগনেন্ট অবস্থাতে হচ্ছে ট্রেনের জানলা দিয়ে ভিতরে ঢুকেছে, এরকম স্মৃতিও আমার স্মৃতিতে আছে। সো অনেক এরকম করে আমরা কোরবানি হচ্ছে দাদা বাড়িতে করতাম নোয়াখালীতে, আর রোজার ঈদ আমরা করতাম নানা বাড়িতে। এটা আমাদের, তো আমরা গ্রামে যেতাম অনেক, এবং গ্রামে গিয়েও যে আপনি যেটা বললেন যে আমরা যখন যেতাম হচ্ছে হয়তো খালে বিলে মাছ ধরার জন্য কাদার মধ্যে নেমে। সো আমার বাবা মা, আমি বলবো এটা স্পেশালি আমি বলবো, কারণ আমি এখন এটা দেখি না, আমরা এটা এনজয় করেছি, আমাদের কোনো বাধা ছিল না। এবং আমার মা অনেক বেশি পুলিশিংও করতেন না, হয়তো জানি না কেন করতো না।
অত ভয় বোধহয় পেতেন না, অথবা ছোট ছিলেন। উনি নিজেও তো আসলে আমার মার খুব ইয়াং বয়সে বিয়ে হয়, সো আমি আমার মায়ের সাথে সবসময় বলি যে শি অলসো হয় না যে মা হতে শিখেছে, মা হয়ে শিখে তো আর বাবু নেয়নি, হ্যাঁ আস্তে আস্তে মা হয়েছে। সো ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে। তো গুরুত্বপূর্ণ এটাই যে আসলে আমার কাছে মনে হয় যে আমরা ছোটবেলায় শুধু আমার পরিবার খুব এক্সেপশনাল ছিল তা না, তখনকার পরিবেশও এরকম ছিল, অনেক বেশি গান বাজনা, সংগঠন, ছেলেমেয়েরা, খেলাধুলা, এগুলোর মধ্যেই বড় হয়েছি। এবং আপনি যেহেতু বড় সন্তান ছিলেন, তো সাধারণত অনেক সময় দেখি না আমরা বড় সন্তানের প্রতি বাবা মায়ের এক্সপেকটেশন একটু বেশি। তো যদিও আপনি বলছিলেন সেরকম চাপ ছিল না, কিন্তু বাবা মা কি চাইতো যে কি করেন, বড় হয়ে কি হন, এরকম প্রত্যাশা কি ছিল? আচ্ছা, এক্সপেকটেশন কি ছিল? আমার মা চাইতেন যে আমি হচ্ছে ভালো রবীন্দ্রসঙ্গীত করি, আচ্ছা, এবং হচ্ছে আমি হচ্ছে রবীন্দ্র ভারতীতে যাই। এটা আমার মায়ের একটা শুনতাম ছোটবেলায়, এগুলো বলতো, হ্যাঁ শুনতাম। আমার বাবা হচ্ছে এটা আমি যখন ইন্টারমিডিয়েট পাশ করি তখন হচ্ছে হয় না বাবা যে প্রকাশ করে যে মেয়েটা ডাক্তার হলে ভালো হয় বা শিক্ষক হলে ভালো হয়, কিন্তু প্রেশার ছিল না। এটা আমি বলছি যে খুব গুরুত্বপূর্ণ যে আমি জানতাম যে আমি জানি না আমি কি হব। সো অনেকে অনেক কিছু বলছে, যেমন আমার নানা বাড়ি থেকে একটা চাপ ছিল যে বিয়ে করব, রাইট, ইন্টারমিডিয়েট পাস করবো মানে এবার বিয়ে করার সময় হয়ে গেছে। সো দেয়ার ওয়ার মেনি ভিউজ অ্যারাউন্ড মি, কিন্তু চাপ আসলে আমি আসলে এখানে একটু বলতে চাই, চাপটা আসলে কি, চাপ তো সমাজ সারাক্ষণই দেয়, কিন্তু আপনাকে কিভাবে, আপনি আবার কিভাবে এটা ডিল করবেন সেটা একটা ব্যাপার। আপনি কি হবেন সেটা আসলে আপনাকেই ডিসাইড করতে হবে। হ্যাঁ, তো আমার কাছে হ্যাঁ, যেমন আমি হচ্ছে ইন্টারমিডিয়েট পরে আমার ঢাকাতে সবচেয়ে ভালো কোচিং সেন্টারে পাঠানো হলো যাতে আমি ডাক্তার হই। আমার মা খুব ভালো স্কুলে মাস্টার রেখে আমাকে গান শিখিয়েছেন, এবং আমি একসময় জাতীয় পর্যায়ে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে। মানে আমি অনেক শিশু বয়স থেকে হচ্ছে তানপুর, মানে ইট ওয়াজ লাইক অ্যামেজিং, এত ছোট মানুষ তানপুরের পেছনে আমাকে দেখা যায় না, হ্যাঁ ওগুলো আমার মা আমাকে একসময় ওনার শখ পূরণ করেছে। বাট আমি যখন ইন্টারমিডিয়েট পাস করলাম তো ঢাকায় চলে আসলাম ভালো একটা কোচিং সেন্টারে, ডাক্তার হব, জীবনেও আমি হচ্ছে কোচিং সেন্টারে যেতাম না, আমি হচ্ছে ঘুরে বেড়াতাম। আমার আসলে ট্রাভেলিং বোধহয় এটা আমার পছন্দ, আমার বাবা মারও এটা ছিল বেড়াতে টেড়াতে যাওয়া, বাট আমার হচ্ছে একটু দেখা, মানুষের সাথে মেশা, অ্যাডভেঞ্চারাস, এটা আমার একটা শখ। সো আমি জানি যে ডাক্তার হলে কি হবে, সো ইটস লাইক ডান, আই এম জানি, কিন্তু আই ওয়ান্ট সামথিং নিউ ইন মাই লাইফ, আমি জানি না কি হবে সেটা। তো এরকম একটা সামহাও আমার বাবা মা হয়তো আগেই বীজ বপন করে দিয়েছে, পরে সাফার করেছে। অবশ্যই আমরা এই গল্পগুলো আরো বেশি শুনবো এবং শুনতে চাই, আসলে ভালো লাগছে। কিন্তু আপনার সম্পর্কে কিছু তথ্য আছে আমাদের কাছে, দর্শকদেরকে জানাতে চাই। ফ্রি ইউনিভার্সিটি আমস্টারডাম থেকে নৃবিজ্ঞান বিষয়ে পিএইচডি অর্জন করেছেন নাসরিন সিরাজ, এবং একই বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করেছেন স্নাতকোত্তর ডিগ্রি। এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি। পেশাগত জীবনে বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। এর আগে তিনি ভুটানের রয়্যাল থিম্পু কলেজে শিক্ষকতা করেছেন। কাজ করেছেন একজন স্বাধীন নৃবিজ্ঞানী হিসেবে। দীর্ঘ কর্মজীবনে তিনি মিডিয়া স্পেশালিস্ট হিসেবে কেয়ার বাংলাদেশে কাজ করেছেন এবং সেসামি ওয়ার্কশপ স্টুডিওর ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি টেলিভিশনের অনুষ্ঠান উপস্থাপক হিসেবেও কাজ করেছেন দীর্ঘদিন। একাডেমিক এবং গবেষণার পাশাপাশি নাসরিন সিরাজ একজন প্রামাণ্য চিত্র নির্মাতা। মাদারহুড নিয়ে নারীদের দৃষ্টিভঙ্গি, হারা কয়লাখনি চায়না এবং লুকোচুরি শিরোনামে 3টি প্রামাণ্য চিত্র নির্মাণ করেছেন তিনি। আবারও চলে যাচ্ছি তার সাথে আলাপনে। যেমনটা শুনছিলাম যে আউট অফ বক্স একটা চিন্তা সবসময়ই ছিল, তো এই আউট অফ বক্স চিন্তা থেকেই কি সাংস্কৃতিক বিভিন্ন পরিমণ্ডলে পদচারণা, নাকি আসলে ভালো লাগতো, ভেতর থেকে একটা তাড়না ফিল করতেন? আচ্ছা, এখানে আমি একটা বলি, যখন আমরা বলি আউট অফ বক্স তখন মানে হচ্ছে বক্সের ধারণা থাকতে হয়। আমি এটা নিয়ে অনেক ভেবেছি যে অ্যাকচুয়ালি বক্সের ধারণা, আমি বললাম যে আমার বাবা মা ইয়াং ছিল, দেশটা ইয়াং ছিল, আমি বড় সন্তান, সব কিছু মিলে আমার ধারণা আমার বক্সের ধারণাটাই আমার প্যারেন্টসেরও হয়তো ছিল না, হয়তো সোসাইটিটার তখন ছিল না, আমারও হয়তো ছিল না। সো আউট অফ বক্স বলে এখন যেটা মনে হচ্ছে ওটা তো আমার কাছে স্বাভাবিকই মনে হয়েছিল। যেমন ধরেন কথার কথা, এই যে পড়াশোনার কথা বলছিলাম, তো বাবা মা একটা চেয়েছে, মা একটা চেয়েছে, বাবা একটা চেয়েছে, আমি আসলাম ঢাকায়, এসে তো দেখি
যে কি বলে কলেজ স্কুলে একটা গণ্ডি থাকে না, ওটা বার হয়ে আসলাম। হ্যাঁ, বার হয়ে আসতে অনেক কিছু দেখছি, দেখে তো লেখাপড়ার ভালো হলো না, ভর্তি পরীক্ষা খুব বাজে হলো এবং কোথাও টিকলাম না। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, কোথাও টিকলাম না, কোনো ইউনিভার্সিটি টিকি নাই এবং খুব তখন স্যাডও লাগছে, তাহলে কি আমার লেখাপড়া শেষ হয়ে গেল, কি হবে এখন। হ্যাঁ, আবার যেটা বলছিলাম সমাজে একটা চাপ থাকে এই সময় মেয়েদেরকে বিয়ে দেওয়া, সো মুরব্বীরাও হচ্ছে গিয়ে আমার মাকে প্রেশার দিচ্ছে। আমার মা হচ্ছে গিয়ে তখন খুবই একটা স্টাবার্ন একটা অ্যাটিটিউড নিয়েছে যে না, আমার মেয়ে পড়বে এবং আমি কারো কথা শুনতে চাই না, দরকার হলে আমার যা আছে আমি সব হচ্ছে মানে আমি কারো কথা শুনবো না, এরকম একটা ছিল। সো শি ওয়াজ রিয়েলি সাপোর্টিভ যে পড়ালেখা করতে হবে, কিন্তু আমি তো পড়ালেখায় ডাব্বা মেরেছি, কোথাও ভর্তি হতে পারিনি। সো এটা খুব ছিল না। এই যে আমি নৃবিজ্ঞানে এসে ভর্তি হলাম, এটাও একটা খুব ইন্টারেস্টিং। পরীক্ষা দিতে আসলাম, জাহাঙ্গীরনগরে সবচেয়ে শেষে পরীক্ষা হয়, কোথাও চান্স পাইনি, খুব টেনশন। বাবা একটা কলেজে ভর্তি করিয়ে দিয়েছে যে অ্যাটলিস্ট কলেজ থেকে ডিগ্রি পাস করো, এরকম একটা অ্যাটিটিউড যে অ্যাটলিস্ট ইয়ার লস না হোক। অ্যানথ্রোপোলজিতে আমি নৃবিজ্ঞান কিন্তু কেউ জানে না এটা কি, খুব কনফিউশন আছে নৃবিজ্ঞান মানে কি, এটা একটা নতুন সাবজেক্ট তখনও। হ্যাঁ, 2000 মানে আমি তো ভর্তি হলাম 93-তে, জানি না তখন তো ইউটিউব ছিল না, গুগল ছিল না, গুগল করেও বোঝা যাচ্ছে না এটা কি, শুধু ডিকশনারিতে বুঝতে পারছি অ্যানথ্রোপোলজি নৃবিজ্ঞান, কিছুই বোঝা যাচ্ছে না। সো আমার বাবাও বলছিল যে কি হচ্ছে পরীক্ষা, আচ্ছা দিতে যাও। তো পরীক্ষা দিতে গিয়ে আমি দেখলাম আমার ভর্তি পরীক্ষা খুবই ভালো হলো। আচ্ছা, খুবই ভালো হইলে এই সেন্সে যে ওরা যে প্রশ্নগুলো করলো খুবই ইন্টারেস্টিং। আমি দেখলাম যে আমার যে নতুনকে এক্সপ্লোর করার যে আমার স্বাধীনতা পেয়েছিলাম সেটা আমি এখানে অ্যাপ্লাই করতে পারলাম। আর যেমন আমার একটা মনে আছে একটা প্রশ্ন ছিল এরকম যে একটা বিয়ে বাড়িতে কারা দাওয়াত পায় কারা দাওয়াত পায় না। এখন বিয়ে বাড়িতে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি মেয়ে বলেই আপনাকে বলছি, টিনেজের সময় বিয়ে বাড়িতে যেতে হবে, we instinctively have some observation, এই কাপড় পরতে হবে, ওকে দেখে হাসতে হবে, রাইট? সো হ্যাঁ, সমাজ থেকে কিন্তু আমরা একটা বিজ্ঞানী দৃষ্টিভঙ্গি আমাদের আছে। সো আমি কিন্তু ওই জায়গাটা খুব ভালো অ্যান্সার করেছি, যেটা ক্লাসড, এটা জেন্ডার্ড, এটা হচ্ছে কি স্ট্যাটাস দেখানোর ব্যাপার, কে কত গয়না পড়লো সেটার মধ্য দিয়ে বোঝা যাবে যে কার কত সামাজিক স্ট্যাটাস আছে। সো ওইটাই কিন্তু আমি লিখলাম এবং আমি হচ্ছে গিয়ে সম্ভবত 3rd হয়েছিলাম ভর্তি পরীক্ষায়। সো আই ফাউন্ড মাই প্লেস অর মাই প্লেস ফাউন্ড মি। সো এই কারণে আমার কাছে বললাম যে আসলে এটা আমি আসলে একটু কন্টেস্টই করতে চাই। অনেক সময় আমার ফ্রেন্ডরা আমাকে বলে যে তুই এরকম বোধহয় আঙ্কেল আন্টি অনেক প্যারা দিস তুই আঙ্কেল আন্টিকে। তা আমি বললাম যে আসলে ঠিক তা না, কারণ আমার বাবা মাও জানতো না এটা করলে ঠিক হবে। হ্যাঁ, সো ইটস লাইক বক্সটা তো আসলে জানি না, তাহলে কীভাবে জানবো আউট অফ বক্স। সো আমি আসলে মনে হয় আমার স্টুডেন্টদেরকেও আমি আসলে এটা উৎসাহ দেওয়ার চেষ্টা করি যে আগেই ঠিক করে ফেলার কিছু নাই, মানে তরুণ বয়সটা তো আসলেই রিস্ক নেয়ার, এক্সপ্লোর। আগেই যদি আমি জানি যে আমি এত দূর যাব, তাহলে তো আমি আর আসলে জানলাম না যে এটার বিয়ন্ডে কি আছে। একদম তাই। হ্যাঁ, তো অ্যানথ্রোপোলজি তো সেটা হচ্ছে, আমি যখন মানে মজা হলো যে আপনি জিজ্ঞেস করলেন, সো আউট অফ বক্স না, আসলে আই জাস্ট এন্ডেড আপ দেয়ার বিকজ আমার কাছে মনে হয়েছিল যে এগুলো আমাকে বদার করছে, আমি মেয়ে এভাবে চলতে পারবো না, কিছু জিনিস যেগুলো আমাকে বদার করছিল। তারপরে হচ্ছে আমি দেখলাম যে হ্যাঁ, আমি হয়তো ডাক্তার হলে এগুলো নিয়ে চিন্তা করতাম না, কিন্তু আমি এখানে এসে আমি সেটা পারলাম, খুঁজে পেলাম আমার নিজেকে। আবারও একটু সেই জায়গাটা থেকে ফিরে, যে ভর্তি হয়ে গেলেন জাহাঙ্গীরনগরে, একটা অন্যরকম পরিবেশ, একটা নতুন বিষয়, কেমন ছিল সেই সময়গুলো? নৃবিজ্ঞানে হচ্ছে মজা হলো যে শুরু করলাম যখন, তখন হচ্ছে কমপ্লিটলি লস্ট। এটা যে কি বলতে চায় কিছুই তো বুঝতে পারছি না, বিকজ অ্যানথ্রোপোলজি আসলে যা কিছু আমরা স্বাভাবিক সমাজে জানি সেটাকে প্রবলেমেটাইজ করে, মানে এটা যে আসলে স্বাভাবিক না, কিভাবে স্বাভাবিক হলো সেটা হচ্ছে কি একটু চ্যালেঞ্জ করে, সাবজেক্টটাই এরকম। সো কিন্তু আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আচ্ছা, বইপত্র সব ইংলিশ, হ্যাঁ, যতই আমরা বলি না কেন, আমরা তো ইংরেজি আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ না, সো আমরা তো এটা নিয়ে স্ট্রাগল করছি। তারপর আবার সায়েন্টিফিক সব বই, তাই না? ইভেন কার্ল মার্কসের নাম তো তখন এসে শুনলাম, হ্যাঁ, তাই না? খুব একটা স্ট্রাগল যাচ্ছে। কিন্তু আমি আসলে যেটা করেছিলাম, এবং আমি আমার শিক্ষার্থীদেরকেও এটা বলার চেষ্টা করি, রেগুলার ক্লাসে যেতাম, শিক্ষকদের কথা শুনতাম, কিছু না বুঝলেও বন্ধুদের সাথে দুপাতা পড়ার চেষ্টা করতাম, যেটাকে এখন বলা হয় গ্রুপ স্টাডি। হ্যাঁ, তো এভাবে বলতে গেলে লেখাপড়া খুবই, ওভাবে বলতে গেলে মজার ছিল, টিচাররা ইন্টারেস্টিং ছিলেন, ক্লাসে বোরিং লাগতো না, যেতাম।
যেতাম। তর্কাতর্কি করার হচ্ছে স্বাধীনতাটা থাকার দরকার, এটা ছিল। ও আবারও আমি খুব ভালো ছাত্রী ছিলাম না, কিন্তু আমি যতটুকু করেছি জাস্ট লাইক ফ্রম মাই হার্ট আই হ্যাভ ট্রাইড। হ্যাঁ ঠিক আছে, এমন না যে প্রেশার দিয়ে নিজেকে মেরে ফেলতে হবে, আই হ্যাভ টু জয়েন দ্য র্যাট রেস, সবার প্রথমে যেতে হবে, সবাইকে ল্যাং মেরে। দিস ওয়াজ নেভার মাই অ্যাটিটিউড। হ্যাঁ ঠিক আছে, চলতে থাকি, দেখতে থাকি। ম্যাম, ভার্সিটি জীবনের একটা মজার বিষয় হচ্ছে বন্ধুমহল, এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যেহেতু আপনি পড়েছেন, সেই জায়গার পরিবেশ এবং বন্ধু বান্ধব, হল লাইফ সবকিছু আসলে কেমন ছিল একটু জানতে চাই। বন্ধু জীবন, বন্ধুরা আমার এখনো বন্ধু। জাহাঙ্গীরনগরের খুবই ইন্টারেস্টিং, আপনি বললেন জাহাঙ্গীরনগর একটা খুবই ইন্টারেস্টিং জায়গা। আপনি বোধহয় জানেন হিস্টোরিক্যালি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিকে শহরের বাইরে তৈরি করা হয়েছিল, কারণ ছাত্ররা যাতে আন্দোলন করে সরকার পতনের আন্দোলনে না যায়। ঠিক আছে, এগুলো হচ্ছে কি রাজনৈতিক সিদ্ধান্ত, ওয়ার্ল্ড ব্যাংকের সিদ্ধান্ত। যাই হোক, এরা করলো কি, ইউনিভার্সিটিকে, ঢাকা ইউনিভার্সিটি খুব ডিস্টার্বিং, আমাদের অনেক আন্দোলন শুরু হয়েছে ঢাকা ইউনিভার্সিটি থেকে, সো জাহাঙ্গীরনগরকে একটু পিছিয়ে দেওয়া হলো, গ্রামের মাঝখানে সেক্লুডেড। কিন্তু সেটা আমি যখন গেলাম, আমি দেখলাম যে আমরা অনেক কম স্টুডেন্ট ছিলাম তখন, আমি সংখ্যা ভুলে গেছি, সবাই সবাইকে চেনে। এটা হচ্ছে একটা মজার ব্যাপার, সবাই সবাইকে চেনে। সো উই হ্যাড এ ভেরি কোজি রিলেশনশিপ। হয়তো এটা আমি জানি না, তখন বুলিং হলগুলোতে ছিল না, তবে ছাত্রলীগ বা ক্ষমতাসীন অন্যান্য রাজনৈতিক দলের স্টুডেন্টরা ছাত্রদের সাথে ঝামেলা করতো। তো আমার যেটা হয়েছে, জাহাঙ্গীরনগর ভেরি পলিটিক্যালি অ্যাক্টিভ অলসো। আমি যখন ঢুকলাম ইউনিভার্সিটিতে তখন হচ্ছে এরশাদ পতন হয়েছে, আমরা একটা কিন্তু স্বাধীন পরিবেশে, গণতান্ত্রিক পরিবেশে লেখাপড়া করছি। এবং আমরা যেটা করলাম, আমি 4-5 বছর ছিলাম ইউনিভার্সিটিতে, 5 বছরে অন্তত 5টা আন্দোলন করলাম। 2টো শিবির বিরোধী আন্দোলন, শিবিরদেরকে অ্যারেস্ট করে পুলিশের হাতে তুলে দেওয়া, ধর্ষণ বিরোধী আন্দোলন, ইট ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট, যার মধ্য দিয়ে আসলে আমরা ওই যে হাইকোর্টের ডিক্লারেশন পেলাম সেক্সুয়াল হ্যারাসমেন্ট বিরোধী, এবং সকল প্রতিষ্ঠানে যেন হয়। এগুলো কিন্তু আমাদের ওই আন্দোলনের ফলাফল। তো মজার হয়েছে যে আড্ডাবাজি, মানে কি, অফকোর্স আড্ডাবাজি, কিন্তু আমাদের ইউনিভার্সিটি কিন্তু বোধহয় বিচ্ছিন্ন বলেই অনেক বেশি সহজে সংগঠিত হওয়া, অনেক বেশি পলিটিক্যালি ভাইব্রেন্ট ছিল, এবং সেগুলো শিক্ষা আমরা নিয়েছি। আমরা প্রত্যেকটা আন্দোলনে জড়িত ছিলাম, এবং আমরা হচ্ছে গিয়ে তর্কাতর্কি হওয়া, কথা বলা, মানে এগুলো খুব ইন্টারেস্টিং ছিল, যে যার ফলাফল হয়েছে পরেও হচ্ছে এগুলো কন্টিনিউটি হয়েছে। যেটা আমি বললাম যে আমাদের আন্দোলন হলো 98-এ ধর্ষণ বিরোধী আন্দোলন, 2007-এ হলো গিয়ে এই পলিসিটা। সো সি যে একটা লং পিরিয়ড কিন্তু আমরা স্টুডেন্ট হিসেবে আন্দোলন শুরু করেছি, তারপরে আবার ঢাকায়ও এটার কন্টিনিউশন ছিল। আমি এর পরে যৌন নিপীড়ন প্রতিরোধ মঞ্চ বলে আমরা একটা ন্যাশনাল লেভেলে আবার আরেকটা আন্দোলন সংগঠিত করেছিলাম এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট নিয়ে, নারীদের, যেটা মি টু পরে না, এক্সাইটিং হলো, কিন্তু এই মি টুর আন্দোলন কিন্তু আমরা অনেক অন্য নামে হচ্ছে, হ্যাঁ, তো বিষয়টা একই, অ্যাবাউট সেক্সুয়াল হ্যারাসমেন্ট, নারী যাতে নিরাপদে চলাফেরা করতে পারে শিক্ষা প্রতিষ্ঠানে, কর্মস্থলে, সব জায়গায়, যেন হচ্ছে স্বাধীনভাবে তার মেধাটাকে কাজে লাগাতে পারে। সো ওই বন্ধুত্বটা ওটাই, it's not only just ha ha hi hi, but it's also about doing something for the society or country. এবং জাহাঙ্গীরনগর, সেখান থেকে আমস্টারডাম, এই যাত্রাটার গল্প একটু শুনি এবার। জাহাঙ্গীরনগর থেকে আমস্টারডাম, ওকে। জাহাঙ্গীরনগর থেকে আমি পাশ করলাম 2000-এ, এবং সেই সময়ে আবার একটু প্রেক্ষাপটটা বলি, ওই সময় কিন্তু টেলিভিশন চ্যানেলগুলো স্বাধীন হতে শুরু করলো, অনেকগুলো নতুন প্রাইভেট চ্যানেল হচ্ছে স্ট্যাবলিশড হলো, এবং সেটা শুধু বাংলাদেশে না, সেটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড। বিটিভি যেটা হচ্ছে অনেক বেশি স্টেট কন্ট্রোলড, অনেক বেশি স্টেটের প্রোপাগান্ডা প্রচার করে, তার পাশাপাশি হচ্ছে আমরা দেখলাম যে টেলিভিশন আসতে শুরু করেছে। আমি লাকিলি তখন মাস্টার্স পাস করেছি, এবং অ্যানথ্রোপোলজি যেখানে গবেষণা করার কথা, সেখানে আমি লাফ মেরে আসলে চলে আসলাম হচ্ছে টেলিভিশনে, যে আমি টিভিতে কাজ করব। আচ্ছা, একদম আমি হচ্ছে নতুন, কিচ্ছু জানি না, এবং প্রোডাকশন অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে আমি শুরু করেছি, একেবারে ক্যাসেট ট্রান্সফার রাতভর দাঁড়িয়ে দাঁড়িয়ে করা। ফুয়াদ চৌধুরী আমার 21শে টেলিভিশনে, উনি আমার গুরু বলা যায়, ওনার হাত ধরে কাজ করেছি। ওকে, সো আমি যেটা করলাম যে মিডিয়াতে আমি আসলে কাজ করতে চেয়েছি, কারণ আমার মনে হচ্ছে অ্যানথ্রোপোলজিস্ট হিসেবে কন্ট্রিবিউট করা সম্ভব, কারণ গণমাধ্যম মানুষের সাথে অনেক যোগাযোগ করে। সো আমি একটা আর্টিকেল লেখার থেকে আমি যদি একটা অনুষ্ঠান বানাই, রিচ করে বেশি মানুষকে, এটা আমার একটা উদ্দেশ্য ছিল যে আমি মিডিয়াতে কাজ করব।
এরপরে হচ্ছে 21-এ বন্ধ হয়ে গেল পলিটিক্যাল রিজনে। তারপরে হচ্ছে আমি সিসিমপুরে কাজ করলাম, সেটাও এডুকেশনাল অনুষ্ঠান। আমার কাছে মনে হয়েছিল যে আমি কন্ট্রিবিউট করছি। একটা পর্যায়ে আমার কাছে মনে হয়েছে যে অনেক বেশি রুটিন মাফিক কাজ, এটা এখানে আসলে ক্রিয়েটিভিটির জায়গা অনেক কম। তারপরে আমি চলে গেলাম হচ্ছে এটা গণমাধ্যম ছেড়ে এনজিওতে। ওইটাতে আমি ওই যে মিডিয়া স্পেশালিস্ট হিসেবে কেয়ারে কাজ করলাম। আমার গণমাধ্যমের এবং অ্যানথ্রোপোলজির জ্ঞান কাজে লাগিয়ে আমি কাজ করলাম। কিন্তু ওইখানেও আমার আসলে 3 বছর কাজ করার পর আমার মনে হচ্ছিল যে আই এম কিলিং মাই সেলফ, আমার অনেক কিছু করার আছে কিন্তু আমি আসলে করতে পারছি না। কারণ হচ্ছে আবার একই একটা স্ট্রাকচার থাকে একটা অর্গানাইজেশনে, ওনারা আসলে আপনাকে কাজ করতে দেয় না। আমরা প্রতিষ্ঠানে এসে আসলে আমাদের হাত পা বেঁধে ফেলে, কাজ করতে দেয় না। তো 3 বছর আমি চেষ্টা করেছি। তারপর আমার কাছে মনে হলো যে না, আমি আসলে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছি। আমার গ্রামে সবসময় আমি যাই, মানুষের সাথে কথা বলি, সাধারণ মানুষের সাথে। আমি আন্দোলন সংগ্রামের সাথে জড়িত, ঢাকায় ফুলবাড়ি আন্দোলনের সাথে আমি জড়িত ছিলাম। তার আগে হচ্ছে তেল, গ্যাস এবং খনিজ সম্পদ বন্দর রক্ষা কমিটি, তার সাথেও আমি ডিস্টেন্স নিয়ে, নট লাইক সদস্য, একজন হচ্ছে অ্যাক্টিভ হিসেবে কাজ করেছে, অ্যাক্টিভিস্ট হিসেবে। তো এই সমস্ত এক্সপিরিয়েন্স আমার কাছে মনে হচ্ছে নাও আই নিড সাম থিওরিটিক্যাল পার্সপেক্টিভ টু আন্ডারস্ট্যান্ড আমার এক্সপিরিয়েন্সগুলো। তো তখন আমি হচ্ছে এই যে আবার র্যান্ডম খুঁজতে শুরু করলাম, কোনো হচ্ছে লক্ষ্য ঠিক করে না। লক্ষ্য একটাই ছিল যে পড়তে চাই। তারপরে হচ্ছে স্কলারশিপ পেয়ে গেলাম, কিভাবে পেলাম যাই না, অ্যাপ্লাই করলাম, হয়ে গেল। আমি এটা বলি, অনেকে আমার কাছে চাই যে মনে হয় কোনো একটা বিশেষ ম্যাজিক আছে। কোনো ম্যাজিক নেই। আপনার আগ্রহ অনেস্টলি খুঁজতে হবে যে আমি কিসে চাই। এটা বাজারে কি চাচ্ছে সেটা ধরে খোঁজেন, এটা একটা রং পদ্ধতি। আপনি হচ্ছে আপনার আগ্রহ কি, আপনার হার্ট কি বলতেছে, ওটা দেখে খুঁজলে পেয়ে যাবেন। সো আমারও এটাই হচ্ছে যে তখন আমি হিউম্যান সিকিউরিটি নিয়ে কাজ করছিলাম, কারণ আমার ফুড সিকিউরিটি একটা প্রোগ্রাম ছিল। সো সিকিউরিটি ইস্যুটা আমার একটা মনে হচ্ছিল, আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইট। তারপরে আমি হচ্ছে গিয়ে অ্যামস্টারডামে গেলাম, মাস্টার্স করলাম, তারপরে পিএইচডিও করলাম ওখানে। আমার সুপারভাইজার লাকিলি উনিও খুব ভালো ছিলেন, উনিও বাংলাদেশ এক্সপার্ট। সো শি আন্ডারস্টুড মি যে আমি কি চাই, কিভাবে করতে চাই, এইভাবেই। ম্যাম, আপনি পুরো বাংলাদেশ জুড়ে মানে ভ্রমণ করে আপনি একটা প্রোগ্রাম করেছিলেন, সেটাতে উপস্থাপক হিসেবে হয়তো বা কাজ করেছিলেন। আমরা ওই প্রোগ্রামটা সম্পর্কে একটু শুনতে চাই। ওটা ছিল 21-এ টেলিভিশনে, আমার মনে হয় যে দ্য মোস্ট সেলিব্রেটেড ট্রেডমার্ক কাইন্ড অফ প্রোগ্রাম। এটার নাম ছিল দেশ জুড়ে। এটা হচ্ছে সাইমন রিং নিজে একটা প্রোগ্রাম করতো নেশন ওয়াইড নামে। ও যেটা করতো সেটা হচ্ছে ওর গাড়িতে করে ঘুরে ঘুরে সারা দেশে ঘুরে ঘুরে খবর নিত। ওইটারই আইডিয়াটা হচ্ছে সাইমন রিং এইরকম একটা প্রোগ্রাম করে। প্রোগ্রামটা ছিল আমাদের সবচেয়ে বড় টিম ছিল, মানে নিউজের টিমের পরে এটা সবচেয়ে বড় টিম ছিল। এবং এটা ছিল অনেকটা মফস্বলে ঘুরে ঘুরে খবর সংগ্রহ করা। শুধু হার্ড নিউজ না, সফট নিউজ, এন্টারটেইনিং নিউজ, যেমন ফোক সং আছে আমাদের বাংলাদেশে অনেক। সো এটা মিলিয়ে মিশিয়ে একটা হতো। আমি অবশ্য স্টুডিওতে উপস্থাপনার কাজেই ছিলাম, যদিও প্রথমে আমি করতে চেয়েছিলাম অ্যাসিস্ট্যান্ট প্রডিউসারের কাজ, কিন্তু ঘটনাচক্রে আমাকে উপস্থাপনাতে ঠেলে দেওয়া হলো। আর হচ্ছে গবেষণার কাজে। নিশ্চয়ই উপভোগ করেছেন আপনার উপস্থাপকের দায়িত্ব? আমি উপভোগ করেছি ইন দ্য সেন্স যে দেখেন, আমরা যখন ওই কাজটা শুরু করেছিলাম 2001-এ অনেক রিজিড ছিল, তাই না, উপস্থাপনার ধরন। কিন্তু ওইটাতে আমরা কিন্তু একটা ফ্লেক্সিবল করার চেষ্টা করেছি, যে হচ্ছে এই যে আপনারা যেটা শুরু করলেন না, ভেরি লাইটলি কথা বলা, এটা কিন্তু আগের কালচার ছিল না। হ্যাঁ, খুব হচ্ছে রিজিড ছিল। তো এটা লাইট করা, ইটস লাইক হিউম্যান করা, যে আমরা যারা কথা বলছি আমরা তো মানুষ, তাই না? সো এবং আমরা যারা দেখছে তারাও মানুষ। সো মেক ইট রিয়েলি লাইক ক্লোজ টু পিপল। সো ওইটা আমি এনজয় করেছি, ওই ব্রেকগুলো করতে পেরেছিলাম, আমার স্বাধীনতা ছিল, আমার টিমটা ভালো ছিল, খুব আনন্দ নিয়ে কাজ করেছি। ম্যাম, দেশ জুড়ে এই আয়োজনে আপনি কতটা জেলা ঘুরেছেন, পুরো বাংলাদেশ? আচ্ছা, আমি তো আসলে সব জায়গায় যাইনি। ও যে বললাম আমাদের 25 জনের টিম ছিল, 4টা হচ্ছে টিম ছিল। 4 টিমে হচ্ছে প্রডিউসার, রিসার্চার, অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার, এরকম একটা টিম ছিল। আর আমি হচ্ছে গিয়ে স্পেশাল সময়ে হচ্ছে যেতাম। সো একবার আমরা একটা পয়লা বৈশাখ করেছিলাম আমাদের 100 পর্ব উদযাপন উপলক্ষে। তখন আবার হচ্ছে টেকনাফ টু তেঁতুলিয়া আমরা ঘুরেছিলাম 1 মাস।
আচ্ছা, তখন হচ্ছে ওই যে হয় না, আপনারা তো টিভি প্রোগ্রাম করেন, আপনাদের এক্সপিরিয়েন্স আছে, কিছু স্টক প্রোগ্রাম, কিছু হচ্ছে অন দ্য স্পট, এরকম করে। তো তখন হচ্ছে গিয়ে আমার টিমের সাথে টেকনাফ টু তেতুলিয়া ঘুরেছি। তো চমৎকার অভিজ্ঞতা নিশ্চয়ই এগুলো। আবার একটু ফিরে আপনার পিএইচডির বিষয়, পিএইচডি আপনার যে গবেষণার বিষয়টা ছিল সেটা নির্বাচন করার পিছনে আপনার চিন্তা এবং সেটা নিয়ে কাজের অভিজ্ঞতা আপনার থেকে একটু জানি। আচ্ছা, ভেরি একাডেমিক প্রশ্ন, আমি সহজ করে বলার চেষ্টা করি। সেটা হচ্ছে পিএইচডি আসলে আগে আমি মাস্টার্স করতে চাইনি, আসলে আমি পিএইচডি করতে চেয়েছি। মাস্টার্সটা করেছি হচ্ছে পিএইচডির মানে নিজেকে পাকানোর জন্য, হাত পাকানোর জন্য, প্রস্তুতির জন্য। তো আমার সুপারভাইজার আসলে এথনিসিটি স্পেশালিস্ট বলা যায়। উনি বাংলাদেশে কাজ করেছেন গারো সম্প্রদায় নিয়ে, এবং গারো আইডিয়াটা কিভাবে উদ্ভব হলো এই বিষয়ে। তো আমি যখন ওনার কাছে গেলাম, উনি আমাকে যখন প্রশ্ন করলেন, উনি আমাকে চ্যালেঞ্জ করলেন আমার বাঙালি সুপেরিয়রিটি নিয়ে, বাঙালি যে আমরা জাত্যাভিমানে ভুগি, উনি যেহেতু গারো পার্সপেক্টিভে আমাকে দেখছে। তো আমি তখন হচ্ছে ওই চ্যালেঞ্জটাই নিয়েছি যে আমি আসলে এথনিসিটি বুঝি না, জানি না, এটা আমার ল্যাকিং। তো পরবর্তীতে আমি আমার পিএইচডির সময় হচ্ছে এটার উপর এমফাসিস দিলাম যে আমি আদিবাসী যেটাকে বলে বা মাইনরিটি গ্রুপ বলে এই বিষয়ে কাজ করব। এবং পার্বত্য চট্টগ্রাম হচ্ছে অনেক কিছু ঘটে, এবং আমি যখন কাজ শুরু করেছিলাম তখন একটা এথনিক রায়টও হয়েছিল 2010-এ, একটা জাতিগত দাঙ্গা লেগেছিল। তো ওইটা নিয়ে নানা রকম ব্যাখ্যা চলতেছে। সো আমি তো আসলে ব্যাখ্যাটা জানি না, বুঝতে পারছি না। সো বুঝতে পারছি না, সেই জায়গা থেকে আসলে শুরু করা। এবং আমার সুপারভাইজার যেহেতু ওই এক্সপার্ট, সো উনি আমার হচ্ছে গাইড করবেন। কিন্তু আমি যেটা আমার পিএইচডি টপিক ছিল পার্বত্য চট্টগ্রামের আদিবাসী এবং বাঙালি অভিবাসীদের সম্পর্ক এবং সংঘর্ষ, এই বিষয়ে আমি যেটা করলাম সেটা হচ্ছে আমার ফোকাস করলাম হচ্ছে বাঙালি সেটেলারদেরকে, আদিবাসী না। তো আমি বাঙালি সেটেলার, তারা এটাও বাছাই করার কারণ হচ্ছে এই বিষয়ে কাজ নেই, এই বিষয়ে কাজ নেই। ওনাদের ইতিহাস কেউ জানে না যে ওনারা কিভাবে আসলেন, কোথা থেকে আসলেন। এবং আমরা শুধু সবসময় সংঘর্ষের গল্প শুনি, উইচ ইজ নট মানে মিথ্যা না, আছে তো সংঘর্ষ তো আছে, কিন্তু একই সাথে কিন্তু ওনারা একই রাজনৈতিক একটা স্পেস দুইটা জাতি শেয়ার করছে অন এ ডেইলি বেসিস, তাই না? প্রতিদিনকার হচ্ছে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, বাজারে যাচ্ছে, হ্যাঁ, ইভেন ইন্টার এথনিক ম্যারেজও আছে মানে বাঙালিদের সাথে পাহাড়িদের। সো আমি ফোকাস করেছি হচ্ছে বাঙালিদের উপর। তো এটাই আমার জার্নি, যে আমি প্রথমে দেখেছি যে আমার কিউরিওসিটি কি, আমার এটাতে কাজ কম, সেই জায়গা থেকে হচ্ছে আমি এসে এখানে কাজ করলাম। অনেক কিছু করেছেন, আসলে আমরা একটু বিস্তারিতভাবেই শুনতে চাই আপনার সেসব যাত্রাগুলোর কথা। সিসিমপুর, যেটা এখনো বাচ্চাদের কাছে একটা জনপ্রিয় অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের সঙ্গে আপনি কাজ করেছেন, সম্পৃক্ত ছিলেন, সেই অভিজ্ঞতাটা একটু শুনি। যে একটা শিশুতোষ অনুষ্ঠান, শিক্ষামূলক অনুষ্ঠান, এটার পিছনে আসলে কতটা মাথা খাটিয়ে আপনাদেরকে করতে হতো কাজটা? সিসিমপুর হলো 21-এ টেলিভিশন বন্ধ হলো, তারপরে হচ্ছে এটা আসলো, তাই না? আমি এখানে একটা একটু পার্সোনাল গল্প হচ্ছে ডিসক্লোজ করতে চাই অডিয়েন্সের সামনে। সেটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে প্রায় 30 বছর ধরে আমেরিকার একটা এডুটেইনমেন্ট প্রোগ্রাম, যেটা আমরা ছোটবেলাও কিন্তু এটা দেখে বড় হয়েছে, বিটিভিতে আগে দেখাতো, হ্যাঁ। এবং এটা কিন্তু একদল এডুকেশনিস্ট বানিয়েছিলেন যারা স্কুলে যায় না, যেসব বাচ্চারা যারা রাস্তায় আছে তাদেরকেও হচ্ছে গিয়ে নাম্বার, তারপরে হচ্ছে বর্ণ, এগুলো শেখানো। আইডিয়াটা খুবই র্যাডিক্যাল, এবং অনেক র্যাডিক্যাল টিচাররা হচ্ছে এটার সাথে জড়িত ছিলেন আমি যতদূর জানি ইন দ্য বিগিনিং। আচ্ছা, এরপরে হলো বাংলাদেশে এটা আসলো হলো গিয়ে ইউএসএআইডির হাত ধরে, এবং বাংলা ল্যাঙ্গুয়েজে, মানে বাংলা তো ভারতেও হচ্ছে চর্চা করে, কিন্তু আমরা হচ্ছে কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজ এটা বানাচ্ছি, সো আমরাও একটু স্পেশাল আছি, হ্যাঁ। আচ্ছা, যখন আসলো বাংলাদেশের তখন পরিস্থিতি কি, ওনারা হচ্ছে একটু জেন্ডার ব্যালেন্স করতে চায়, নারী প্রডিউসার নিতে চায়, কিন্তু নারী প্রডিউসার তো তখন খুব কম, নেই। আমার নাম 2 জায়গা, আমি জানি যে ওই যে বিডিং হয় না, বিডিং এ 2 জায়গা থেকে আমার নাম গেছে, শেষ পর্যন্ত আমরা হচ্ছে এশিয়াটিক পেলো কাজটা। ওকে, এখন বেশিরভাগ কাজই কিন্তু হয়েছে যে কাইন্ড অফ ট্রান্সলেটিং অলরেডি যেটা কাজ আছে সেটা হচ্ছে বাঙালি সংস্কৃতিকরণ,
আর বাঙালিকরণ, হ্যাঁ বাংলাদেশীকরণ অলরেডি কিন্তু আছে ম্যাটেরিয়ালগুলো। সো সেই কাজটাই আমরা করেছি। আমি বলবো না যেটা একেবারে গোড়া থেকে শুরু হওয়া, বা বরং এটাতে অলরেডি অনেক এক্সপার্ট ছিলেন, কাজ এই জন্য অনেক সহজ ছিল আসলে। হ্যাঁ, যদিও মনে হয় যে অনেক, কারণ আসলে অত বেশি শূন্য থেকে আমরা শুরু করিনি, অলরেডি হচ্ছে একটা স্ট্রাকচার ছিল, কিন্তু সেখান থেকে যাতে মানে কি বলবো বাংলাদেশের মানুষের, আমরা তো ইংরেজিটাই অনুবাদ করে দিতে পারতাম তাই না, তা তো করিনি, আমরা হচ্ছে একটু বাঙালিকরণ করেছি। তো যেমন হচ্ছে একটা বাঘ হচ্ছে বাংলাদেশের জাতীয় পশু, অতএব সে হবে, বাট ওকে একটু ফেমিনাইজ করা হয়েছে। ও কিন্তু একটু হালুম বাট একটু বোকা, তাই না, একটু মাছ খায়, একটু বোকা বোকা কথা বলে, হ্যাঁ একটু। সো ওকে একটু 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 মাস্কুলিন রাখা হয়নি, একটু ডিমাস্কুলাইজেশন করা হয়েছে। তো এগুলো মজার ছিল, যে মানে শুরু হওয়ার আগের কাজগুলো। তারপরে হচ্ছে টুকটুকি, যে হচ্ছে গিয়ে এখানকার আমাদের মেইন প্রোটাগনিস্ট, ও হচ্ছে কিন্তু একটা সাধারণ দুই বেনিয়ালা গ্রামের মেয়ে, হ্যাঁ খুব, সো দ্যাট ওরা কানেক্ট করতে পারে। অভিনয় আপনার জীবনের সাথে কোনো না কোনোভাবে আমরা বিভিন্নভাবে পাচ্ছি, সেটি আসলে আপনি অভিনয় করে বা টিমকে অভিনয় করিয়ে, মানে ডিরেকশন দিয়ে, সেই জায়গাগুলো একটু জানতে চাই। অভিনয়ে যেটা আমি বললাম, ছোটবেলা থেকে আমার বাবা মাঝে মাঝে বলে যে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, এটা আমাকে নিয়ে উনি বলে। তো সব কিছুই করতাম, যেহেতু একটা ছোট ছিলাম, সব কিছুই করতাম, নাচও করতাম, গানও করতাম, আবার অভিনয়ও করতাম, এগুলো আসলে ছিল, মানে এমন না যে কোনো কিছুতে এক্সপার্ট। তো এভাবেই চলছিল, আমি কখনো ভাবিনি যে আমি অভিনয় করব। তো বিশ্ববিদ্যালয়ে যখন আমরা 98 দিকে বোধহয় আমরা বিশ্ববিদ্যালয়ে, মানে ধর্ষণ বিরোধী আন্দোলনে কিছুটা পরে তখন আমার শামীম আক্তারের সাথে পরিচয় হয়। শামীম আক্তার বাংলাদেশের বলা যায় মানে একেবারে পূর্ব মাতা ওনাকে বলা উচিত, বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনে নারী প্রথম সারির একজন নারী অ্যাক্টিভিস্ট। তো ওনার সাথে পরিচয় হলো। উনি তখন হচ্ছে একটা ছবি বানাবেন, ইতিহাস কন্যা, এবং এটাও একটা ইন্টারেস্টিং গল্পটা, সে কারণেই আমি জড়িত হয়েছি। এটা হচ্ছে কি একটা, মানে শুধুমাত্র অভিনেত্রী না, এটা কাইন্ড অফ অ্যাক্টিভিজমের পার্ট হিসেবে। কারণটা কি, ওই যে আবার নারী রিপ্রেজেন্টেশন ছবিতে কেমন হয়, মুক্তিযোদ্ধা যাচ্ছে আর নারী হচ্ছে অপেক্ষা করছে, কাঁদছে, আর হচ্ছে রেপড হচ্ছে, আর হিরো তো হচ্ছে কি পুরুষটা। সো এই যে একটা স্টিরিওটাইপ গল্প শুনতে শুনতে তো আমাদের কানটা পচে গেছে। সো শামীম আপার ছবিটার ইয়েটাই ছিল, মানে গল্পটাই খুব ইন্টারেস্টিং ছিল। সেটা হচ্ছে একজন, উনি বীরাঙ্গনাদের গল্প বলছেন, এবং বীরাঙ্গনার একটা মেয়েকে নিয়ে গল্প করছেন, মানে যুদ্ধ শিশুকে নিয়ে। এবং এখানে উনি দেখছেন যে এটা গ্রামের মেয়ে না, যেটা আমরা সবসময় মনে করি। বাংলাদেশে যখন যুদ্ধ হয়েছে তখন তো সে শ্রেণী বর্ণ নির্বিশেষে সবাই ম্যাসাকারের মধ্যে পড়েছিলেন, এবং এখানে যারা মিডল ক্লাসের মধ্যেও হচ্ছে এই ঘটনাগুলো ঘটেছে, এবং এগুলো স্বীকৃতি নাই, সম্মান নাই, ভুলে যাওয়া হয়েছে ইতিহাসগুলো। তো উনি ওই জায়গাটাকে এমফাসিস দিয়েছে, যে নারীর সেই লড়াইটা, যে একজন মেয়ে তার বাবাকে উদ্ধার করতে গিয়ে সে ক্যাম্পে মানে আটক হয়, তারপরে সে উদ্ধার হয়, তার বাবু হয়, তারপরে সে সুইসাইড করে। সেই বাবুটা আবার বড় হয়ে ওর খালার সাথে ইতিহাস, মানে মুক্তিযুদ্ধের ইতিহাসকে কম্পাইল করার কাজেই আবার জড়িত হয়। জড়িত হতে হতেই সে জানতে পারে যে আসলে ও হচ্ছে গিয়ে যুদ্ধ শিশু। তো এটারও আবার হচ্ছে, এবং একজন পাকিস্তান থেকে আসে, যিনি হচ্ছে গিয়ে পাকিস্তান যেন ক্ষমা চায় আন্তর্জাতিকভাবে, সেই কাজটা করে। চমৎকার সুন্দর একটি গল্প। কিন্তু আপনার চরিত্রটা সম্পর্কে, এই চরিত্রটা আমি হচ্ছে সেই যুদ্ধ শিশু, যুদ্ধ শিশু। সে কারণে আমি বললাম যে আমি এটা হচ্ছে গিয়ে শুধু অভিনয় অর্থে না, আই ওয়াজ রিয়েলি ইনভলভ, যে এই বিষয়টা আমি তো চাই যে বাংলাদেশের গণহত্যার স্বীকৃতি পাক। আমরা ওখানকার অ্যাক্টিভিস্ট, পাকিস্তানের অ্যাক্টিভিস্ট, বাংলাদেশের অ্যাক্টিভিস্ট, উই আর নট ইন এ ডাইকোটোমাস রিলেশনশিপ, উই আর অ্যাকচুয়ালি ফাইটিং ফর দ্য সেম রিজন। তারপরে হচ্ছে এবং যুদ্ধ শিশু, সে হচ্ছে আসলে এই সমাজে কিভাবে অ্যাকসেপ্টেড নয় এবং কিভাবে লজ্জা, খুব কঠিন একটা সময় পার করতে হয়। হ্যাঁ, সো আমার জন্য তো খুব লার্নিং ছিল, কারণ আমরা শুধু তো স্ক্রিপ্ট পড়েছি, গল্প করেছি। শামীম আপা নিজেই ওই সময় হচ্ছে মুক্তিযোদ্ধা ছিলেন, ইন দ্য সেন্স যে ওনারা তো তখন 17-18 বছরের বয়সী। তো ওনাদের অনেক গল্প আমরা শুনেছি। সো ইট ওয়াজ রিয়েলি ওই জায়গা থেকে অভিনয়ের অভিজ্ঞতা কি, ইট ওয়াজ ভেরি ন্যাচারাল। শামীম আপা বলেছে আঙ্কু, আমাকে উনি আঙ্কু ডাকে, আঙ্কু এটা করতো, করেছি। কিন্তু উনি খুব হচ্ছে গিয়ে এমনভাবে মনেই হয়নি যে আমরা অভিনয় করছি। হ্যাঁ, আর উনি হচ্ছে খুবই ডেমোক্রেটিক, খুব ডমিনেটিং না। উনি হচ্ছে যে এবার করতে পারবি ভাবে, হ্যাঁ ঠিকই হয়ে গেছে কিন্তু আরেকটু কর। হ্যাঁ, সো এরকম করে করে গল্প করতে করতে আমরা
অভিনয় করে ফেললাম। আমরা যে ওই সম্ভবত ওইখানে শুধুমাত্র আবুল খায়ের ছাড়া কেউই বোধহয় প্রফেশনাল অভিনেত্রী অভিনেতা না, সবাই আমরা বন্ধু বান্ধব মিলে, ইট ওয়াজ রিয়েলি ফান। আচ্ছা, তো আপনার যে গুরুর কথা বলছিলেন তার ডিরেকশন দেখেই কি নিজের আবার ডিরেকশন দেওয়ার একটা আগ্রহ যে জাগ্রত হওয়া বা ইচ্ছা তৈরি হওয়া সেটা হয়েছিল? সেটা আসলে না, ব্যাপারটা হয়েছে কি, আমি ধরেন 14 বছর বয়সেই মানুষের আসলে বোধহয় মানে স্মার্ট হয়ে যায়, অনেক কিছু বুঝতে শিখে। হ্যাঁ, আক্কেল বলি না আমরা, আক্কেল হয় আসলে অনেক ছোটবেলা। আমি ছোটবেলা থেকে আসলে আই ওয়াজ ভেরি কেয়ারফুল অ্যাবাউট মাই জেন্ডার আইডেন্টিটি, যে নারী হিসেবে আমরা যে বিষয়গুলো ফেস করি সেগুলো তো আমাদেরকে ঠিকঠাক মতো বলতে হবে। সমাজটাকে যদি আমি না চেঞ্জ করি তাহলে তো এটা থেকে যাবে। তো আমি যখন মিডিয়াতেও কাজ করতে এসেছি তখনও কিন্তু আমার এটাই ছিল যে নারী হিসেবে, যেমন আমি জানি যে ক্যামেরার সামনে মেয়েরা কাজ করে অনেক, কিন্তু পেছনে কাজ করে না। আমার পেছনে কাজ করতে হবে, কারণ নারী গল্পগুলো আনতে হবে, নারীবাদী গল্পগুলো আনতে হবে, নারীর পার্সপেক্টিভটা আনতে হবে, কিভাবে এই পরিবেশটা চেঞ্জ করতে হবে, মেল ডমিনেটিং পরিবেশটা চেঞ্জ করতে হবে। সেই কারণে কিন্তু আমার মিডিয়াতে আসা। এবং যখন আমি যে কাজগুলো করেছি, ধরেন ডকুমেন্টারি কাজগুলো, সবই হচ্ছে ওভাবে বলতে গেলে ফেমিনিস্ট ইস্যু। নারীর চোখে মাতৃত্ব আমি চ্যালেঞ্জ করতে চেয়েছি, যে নারী শুধু মা হবে এটাকে একটা মহান বিষয় হিসেবে দেখানো হচ্ছে অলরেডি। আমি এমন না যে এটা আমি 5 জনের কাছে অনেস্টলি জানতে চেয়েছি, 5 জন মা আপনার, তাদের এক একজনের ওনার কারো কাছে মনে হয়েছে বাচ্চা না নিলেও চলে, বাচ্চা ছাড়া আমি তো মনে করি কবিতা লেখা ইজ মোর বেটার, বাচ্চা কবিতাই আমার বাচ্চা। কেউ মনে করেছেন যে আমি এস্টাবলিশ হয়ে আগে তারপর বাচ্চা নেব, কেউ মনে হয়েছে বাবা মা বুড়ো হয়ে যাচ্ছে, আচ্ছা বাচ্চা নেই। মানে দেয়ার আর মেনি ভিউজ অ্যাবাউট, মানে এটা একদম টেকেন ফর গ্রান্টেড না যে মেয়ে হয়েছি বাচ্চা নিতেই হবে, বাচ্চা না নিলে আমার জীবনটা হচ্ছে বৃথা হয়ে গেল। নো। আর আমি তো নিজেই মনে করি, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, আমরা মানুষ, আমাদের আসলে মানুষ হিসাবে যেটা আমাদের করার দরকার, বাচ্চা ইজ লাইক ওয়ান পার্ট, কিন্তু বিজ্ঞানী হওয়া, গবেষক হওয়া, ক্রিয়েটিভ হওয়া, ফিল্ম মেকার হওয়া, এটাই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত, এটা আমি নিজে মনে করি। তারপরে যেমন ধরেন আমি আরেকটা ছবি বানিয়েছি যেটা হচ্ছে লুকোচুরি, সেটা হচ্ছে উইমেন সেক্সুয়ালিটি নিয়ে। উইমেন সেক্সুয়ালিটি, নারীরা যৌনতা নিয়ে কথাই বলে না, বললে তো খুব খারাপ বলবে যে তুমি এসব সব জানো, তুমি নিশ্চয়ই হচ্ছে গিয়ে খুব খারাপ মেয়ে। তার মানে হচ্ছে সমাজে হলো, এটা পুরুষদের ক্ষেত্রে আছে যে এটা নিয়ে কেউ কথা বলতে চায় না, এটা নিয়ে লুকোছাপা আছে, কিন্তু সবাই অবশ্যই এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যায় এবং অনেক ধরনের ভায়োলেন্স এটার মধ্য দিয়ে হয়, বোথ সাইড। অফকোর্স আমি এমফেসিস দিয়েছি নারীর উপরে, কিন্তু যেখানে আপনি খোলামেলা কথা না বলছেন সেখানে তো যৌন সম্পর্ক একটা ভায়োলেন্স হতে বাধ্য। এবং যখন হচ্ছে আমি যেমন পরে ছবিটা বানানোর পরে ছবিটা আমি প্রদর্শনী করেছি, আমরা লম্বা সময় ধরে আলাপ করেছি, যে দেখা গেছে শেষ পর্যন্ত এসে দাঁড়িয়েছে কত ভায়োলেন্স হচ্ছে ইন্টিমেট পার্টনারদের মধ্যে, যেহেতু হচ্ছে কেউ কাউকে তো আসলে কেয়ার করছে না, জানে না শ্রদ্ধা সম্মান এই বিষয়টা তো একটা গুরুত্বপূর্ণ, সম্মান সম্পর্ক খোলামেলা একটা কথা বলতে হয়, এটা ইন্টিমেট রিলেশনশিপের মধ্যেও নাই, পাবলিকলিও নেই। সো আমার কাছে মনে হয়েছে এটা চেঞ্জ করা দরকার, সেই জায়গা থেকে আসলে আমি হচ্ছে এই বিষয়টাকে বাছাই করেছি। এই তো। সো আমার হচ্ছে মনে হয় যে হ্যাঁ, আমার ফেমিনিস্ট একটা অ্যাটিটিউড আছে আমার কাজের মধ্যে, সেটা একমাত্র না, কারণ এটা কোনটাই তো ডিসকানেক্টেড না। আপনি সঠিক মানুষ হতে গেলে, সুন্দর সমাজ বানাতে গেলে নারী পুরুষ আমরা তো সারাক্ষণই আমাদের যোগাযোগ হচ্ছে। সো আমরা আসলে এটা খুবই কোনো একটা সমস্যা হলে সেটাকে অ্যাড্রেস করা উচিত, ওটা নিয়ে লুকিয়ে থাকা না। হ্যাঁ, যে হ্যাঁ স্যার আপনার এই অ্যাটিটিউড আমার পছন্দ হচ্ছে না, হ্যাঁ, বা আমার কাছে মনে হচ্ছে আপনি যেটা করছেন ইটস ভেরি জেন্ডার ইনসেনসিটিভ, এই কথাগুলো বলার পরিবেশ থাকতে হবে। তো এই তো সামান্যই আসলে দাবি, কিন্তু একটু করতে হয় আর কি কাজগুলো, তো সেই জায়গা থেকে কাজ করা। একদমই। অনেক কিছু নিয়ে কথা বলছি, আপনার ক্যামেরার সামনে দিয়ে কাজ শুরু এবং তারপরে ক্যামেরার পেছনে কাজ করা এবং পরবর্তীতে গিয়ে শিক্ষকতা, গবেষণা, এই প্রসঙ্গটা এবার একটু শুনি। আপনি বর্তমানে কর্মরত আছেন ব্র্যাক ইউনিভার্সিটিতে, এই কাজের কথা একটু শুনি। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে আমি দ্রুত বোর্ড হয়ে যাই, মানে আমি একটা কাজে যাই কিন্তু সেটা যদি আমার মনে না লাগে আমি জোর করে আসলে পারি না করতে কাজ। এটা আমার একটা সমস্যা বলেন, সুবিধা বলেন, হয়তো হতে পারে একটা বিলাসিতা, কারণ আমার অনেক বন্ধু বলে যে তুই তো চাকরি ছাড়তে পারিস, কিন্তু অনেকে পারে না। হ্যাঁ, হতে পারে, এনিওয়ে। তো
তো আমি কেয়ারে আসলে যখন কাজ করছিলাম ওখানে তখন আমি একটু বোর হয়ে যাচ্ছিলাম এবং আমি বলছিলাম যে আমি আসলে কিছু প্রশ্নের উত্তর খুঁজতেছিলাম কিন্তু পাচ্ছিলাম না, এবং আমার তখন মনে হচ্ছিল যে আমার একটু গবেষণা কাজ করে বা একাডেমিক কাজ করে আমার এই প্রশ্নের উত্তরগুলো খোঁজা দরকার। তো সেই জায়গা থেকে আমি পিএইচডি করি। তো শিক্ষকতা আসলে করব এটা আগে কখনোই ভাবিনি। আমি কি হতে চাই সেটা আমি এখনো জানি না, বড় হয়ে যে কি হব সেটা আমি জানি না। তো যেটা আমার ভালো লাগে সেটাই করি। তো পিএইচডি আসলে আমি শেষ করলাম 2022-এ, করোনার পরে আমি শেষ করলাম। এরপরে আসলে আমি ঠিক কি করব তাও আমি বুঝতে পারছিলাম না। কিছু গবেষণার কাজ করছিলাম, আবার হচ্ছে কিছু আর্ট নিয়েও কিছু কাজ টাজ করেছি, যে কমিউনিটির সাথে যোগাযোগ করে আর্ট করা। তো এই করতে করতে আসলে হঠাৎ করে একটা বিজ্ঞাপন আসলো, ভুটানে একটা শিক্ষকতার অপশন আছে। এর আগে আমি একটা কাজ করেছিলাম এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে, এক সেমিস্টার দুটো কোর্স পড়িয়েছিলাম। তখন আমার ভালো লেগেছিল পড়াতে কেন ভালো লেগেছিল সেটা হচ্ছে যে পড়ানো আমি জানি না অন্যদের ক্ষেত্রে কি, আমার ক্ষেত্রে হচ্ছে পড়ানোটা কিন্তু নিজেও পড়া, অনেক পড়তে হয়, তারপরে হচ্ছে চ্যালেঞ্জড হতে হয় স্টুডেন্টদের দ্বারা, কারণ ওরা তো কনভিন্সড হয় না কোনো কিছুতে, একটা অদ্ভুত একটা প্রশ্ন করে আপনাকে বিপদে ফেলে দিবে, এটাই হচ্ছে স্টুডেন্টরা করে। তো তাও সেটা আমাকে খুব এক্সাইট করেছিল যে আমি বোর্ড হচ্ছি না। ইউনিভার্সিটিতে আপনি কোন বিষয় নিয়ে পড়াচ্ছেন? ব্র্যাকে পড়াচ্ছি অ্যানথ্রোপোলজি। আমি অ্যানথ্রোপোলজিতেই সব জায়গায় পড়িয়েছি। তো স্টুডেন্ট তখন আমার ভালো লেগেছিল যে ওকে টিচিংটা এই জায়গায় মজা, যে ওরা চ্যালেঞ্জ করে, আপনার বোর্ড হওয়ার সুযোগ নেই। সো আমি বোধহয় বোর্ড হব না। তো ভুটানে গেলাম, ভুটানেও আমার একই অ্যানথ্রোপোলজি আমি পড়িয়েছি। তারপরে হচ্ছে এখানে ফিরলাম জানুয়ারি মাসে, এখানে ব্র্যাকে জয়েন করেছি, অ্যানথ্রোপোলজি পড়াচ্ছি। ও যে আগে বললাম যে আমার ঠিক শিক্ষকতা করব এটা আমার ছিল না, টার্গেট ছিল না, বাট হয়ে গেল। এবং কেন পছন্দ করছি সেটা এই একটাই কারণ হচ্ছে স্টুডেন্টরা অনেক পিকুলিয়ার প্রশ্ন করে, অনেক যে প্রশ্ন করবে সেটা মনে হচ্ছে আমি তো কখনোই চিন্তা করি নাই যে এইভাবে প্রশ্ন করা যায়। আচ্ছা ঠিক আছে আমি একটু নেক্সট ক্লাসে এটা চেষ্টা করব। তারপর ওরা লেখে, যখন লিখতে চায় না, খুব পড়তেও চায় না, খুব অপছন্দ করে, কিন্তু যখন পড়ে এবং লেখে মাঝে মাঝে চোখে দিয়ে পানি চলে আসে। দে আর লাইক রিয়েলি সুইট অ্যান্ড ইনোসেন্ট, এবং মানুষের প্রতি আসলে ওদের অনেক কেয়ার। এটা আমার সত্যি ভালো লাগে। অ্যানথ্রোপোলজিতে আসলে সুযোগটা দেয় আপনাকে, ইটস নট লাইক যোগ বিয়োগ, আপনাকে সুযোগ দেয় ক্রিয়েটিভিটির এবং অ্যানালিটিক্যাল থিঙ্কিং এর। সো সেটা ওরা করে, সেটা আমার ভালো লাগে। আচ্ছা ম্যাম, আপনার বেশ কিছু প্রকাশনা রয়েছে, সেগুলো নিয়ে একটু করে শুনতে চাই। প্রকাশনা তো করতে হয় পিএইচডি করতে গেলে, একাডেমিয়াতে আসতে গেলে, যেটাকে আমরা একাডেমিক প্রকাশনা বলি, যেগুলো সাধারণ মানুষ পড়তে পারে মাঝে মাঝে কিন্তু কিছুই বুঝতে পারে না। তো সেগুলো নিয়ে আমি খুব প্রাউড না, কারণ ওগুলো আসলে ওইটা আসলে বিজ্ঞানীদের নিজেদের সার্কেলে ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমি তো আসলে প্রমাণ করতে হবে রাইট যে এটা আমি কি বলছি। সো সেই ধরনের আমার আছে 8টা প্রকাশনা। আর এমনিতে আমি ইউনিভার্সিটি জীবন থেকেই হচ্ছে গিয়ে পত্রপত্রিকায় লিখি, এবং আমার পছন্দ হচ্ছে গিয়ে যৌন নিপীড়ন বিষয়ে লেখা, এবং এটা ডিসম্যান্টেল করার, নারী অধিকার নিয়ে লেখা, এটা ডিসম্যান্টেল করার। আরেকটা হচ্ছে গিয়ে যে রিলেশনশিপ আমাদের বাংলাদেশ হচ্ছে সাফার করে, বিং কি বলবো লেস পাওয়ারফুল স্টেট, সেটা হচ্ছে বিশেষ করে হচ্ছে তেল গ্যাস নিয়ে যে অসম চুক্তিগুলো আছে আন্তর্জাতিকভাবে, যার ফলে হচ্ছে আমাদের তেল গ্যাস নিয়ে যাচ্ছে, আমাদেরকে বেশি টাকা দিতে হচ্ছে, এবং যার ফলে হচ্ছে আবার উন্মুক্ত কয়লা খনি করতে চেয়েছিল, সেটার জন্য মানুষ প্রাণ দিয়ে প্রতিরোধ করে হচ্ছে আমাদেরকে রক্ষা করেছে সারা বাংলাদেশকে। সো ওগুলো নিয়েও আমি লিখেছি, এক সময় একাডেমিক্যালিও লিখেছি, সাধারণভাবে লিখেছি, আমি চলচ্চিত্রও বানিয়েছি, আসলে যেহেতু কেউ থিসিস পড়বে না, সো থিসিসটার উপর ভিত্তি করে একটা চলচ্চিত্র বানিয়েছি, যাতে হচ্ছে মানুষ জানতে পারে যে সাধারণ মানুষের কি কথা। তো প্রকাশনে আসলে খুব কঠিন না, এই করে যাচ্ছি আর কি, লিখে যাচ্ছি। প্রকাশনাটাও যেহেতু শিক্ষকতা রিলেটেডই, আবারও আপনার কাছে শিক্ষকতার জায়গাটাই ফিরে আসি। ম্যাম, আপনার যেটা দেখা গেছে যে শিক্ষকতার সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং গবেষণার জায়গাটাও বেশ শক্তভাবে এখানেই করেছেন। তো আমি জানতে চাই যে শিক্ষাদানের ক্ষেত্রে আপনি যে পদ্ধতিগুলো আবিষ্কার করেছেন সেগুলো আসলে কতখানি কার্যকর হয়েছে, বা কি পদ্ধতিতে আরও আগালে ছাত্রদের খুব কাছাকাছি বা ছাত্ররা খুব সহজে পড়াশোনাটা গ্রহণ করবে, এরকম বিষয়গুলো যদি একটু শেয়ার করেন।
আচ্ছা, আমি খুবই ছোট মানুষ, আমি নিজে কিছু আবিষ্কার করিনি, অলরেডি এগুলো আবিষ্কার হয়ে আছে, কিন্তু ইমপ্লিমেন্ট করা তো আসলে একটু কঠিন। যেটা আমরা বলি সেটা হচ্ছে শিক্ষার্থীদেরকে গুরুত্ব দেওয়া। আচ্ছা, মানে যেটাকে বলে স্টুডেন্ট সেন্ট্রিক লার্নিং। শিক্ষার্থীদের প্রয়োজন, চাহিদা, ক্যাপাসিটি সবগুলোর উপর নির্ভর করে হচ্ছে আমাদেরকে সব কাজ করতে হবে, তাকে ছাড় দেওয়া আসলে না। হ্যাঁ, সে যাতে হচ্ছে, যেমন আমি যেটা বুঝেছি সহজ ভাষায়, মানুষের তো আগ্রহ থাকতে হবে, কিউরিয়াস হতে হবে। আমি যেটা দেখি যে বেশিরভাগ সময় স্টুডেন্টরা, যেমন আমি খুবই অপেক্ষা করে আছি আমাদের এই দ্বিতীয় স্বাধীনতার পরে স্টুডেন্টরা কিভাবে এঙ্গেজ হয়, কারণ এতদিন আমি দেখেছি ওরা বোর্ড। আমি দেখতে পাচ্ছি ওরা বুঝতে পারছে যে এই লেখাপড়াগুলো ওদের জীবনে কাজে লাগবে না মনে হচ্ছে। হ্যাঁ, সো ওরা যদি কিউরিয়াস হয়, ওরা যদি জানে যে আসলে আমি কিছু করতে পারবো, তখনই আসলে লেখাপড়াটা ওদের জন্য আনন্দদায়ক হবে, অংশগ্রহণমূলক হবে। এখন সেটারও অনেক পদ্ধতি আছে, সেটাতে আমি না যাই, কিন্তু আমি যেটা বুঝি যে ওদেরকে কিউরিয়াস করতে হবে, ওদেরকে আগ্রহী করতে হবে, এবং সেটাই আমার জব এখানে। আসলে আমি কোনো পণ্ডিত না, পণ্ডিতির পরিচয় আমি দেব হচ্ছে আমার পণ্ডিতদের সার্কেলে। শিক্ষার্থী কাছে আমার পণ্ডিতি ফলানোর কিছু নাই ওখানে। আমার বরং হচ্ছে যে আপনি একটু বলেন তো আমাকে যে আপনার কি ভালো লাগে, আপনার যেটা ভালো লাগে আমি আপনাকে সেটাতে সাহায্য করতে পারবো, আপনাকে আমি কিভাবে কাজটা করতে হয়, কিন্তু হচ্ছে আপনার তো আগে আগ্রহী হতে হবে। একদমই তাই। তো আমি এটাই মনে করি যে স্টুডেন্টদেরকে হচ্ছে সম্মান করা, গণতান্ত্রিক হওয়া, এবং হচ্ছে ওনাদেরকে সেন্টারে নিয়ে আসা, এবং সেটাই পদ্ধতি আসলে। যেমন আমি পছন্দ করি না এভাবে লেকচার দেওয়া, আমি সবসময় আমার ক্লাস ভেঙে ফেলে গ্রুপে বসিয়ে, যেটা আসলে অনেকেই করে, গ্রুপে বসিয়ে কাজ করিয়ে, বা আমি ওইখানে পিছনে বসে কাজ করি, যেটা পাওলো ফ্রেরির শিক্ষণ পদ্ধতি। এটা আসলে আমি আবিষ্কার করেছি, এটা না অনেক বছর ধরে এটা চর্চা হয়, কিন্তু এটাও নির্ভর করছে আপনার শিক্ষা প্রতিষ্ঠান যদি স্বাধীন না হয়, গণতান্ত্রিক না হয়, তাহলে আপনি এগুলো ইমপ্লিমেন্ট করতে পারবেন না। ব্র্যাককে আমি দেখেছি যে দে আর রিয়েলি স্টুডেন্ট ফ্রেন্ডলি, স্টুডেন্ট সেন্ট্রিক। আমার ছিল তাই, রয়্যাল থিম্পু কলেজও তাই ছিল। এনারা অনেক আধুনিক শিক্ষা পদ্ধতিতে হচ্ছে চেষ্টা করেন। তো আমি হচ্ছে আবার অ্যাপ্লাই করতে পেরেছি। এখন কথার কথা, আমি পাবলিক ইউনিভার্সিটিতে গিয়ে যদি এগুলো না পারি, তাহলে কিন্তু আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাব, বোর্ড হয়ে যাব, আবার বোধহয় অন্য কিছু করতে চলে যাব, মাছ ধরতে। ম্যাম, শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্কটা আসলে খুবই চমৎকার একটি সম্পর্ক, এবং এ ব্যাপারে বলা আছে যে পিতার স্নেহের চেয়েও শিক্ষকের বেত্রাঘাত উত্তম, কারণ শেখানো যায়, শেখানোর ক্ষেত্রে বেত্রাঘাতও করা যেতে পারে। যাই হোক, সে বিষয়ে যাচ্ছি না। আপনার কাছে জানতে চাই যে একটা ক্লাসে যদি 40 জন শিক্ষার্থী থাকে, সবাইকে একসাথে এক ছকে আপনি ফেলে তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন না, সেক্ষেত্রে মাঝামাঝি একটা জায়গায় হয়তো বা এসে আপনার করতে হবে, কিংবা আসলে এতগুলো শিক্ষার্থীকে কি আলাদা আলাদা করে বুঝে তাদেরকে শেখানোটা কি কতখানি দুরূহ বা কতখানি সহজ? বেত্রাঘাত নিয়ে যদিও আপনি কথা বলতে চাচ্ছেন না, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা একটু বলা দরকার। এই যে মানে একদমই হচ্ছে, আমি যেভাবে দেখি, আমরা পিতাও না মাতাও না, উই আর নট বস, কিচ্ছু না। আমরা হচ্ছে গিয়ে শিক্ষকরা, মানে আমি যত শিক্ষকের প্রেমে পড়েছি, যে কারণে আমি এখনো লেখাপড়া করছি, ওনারা সবাই আমার বন্ধু। আমি ওনাদের সাথে আমার অনেক হচ্ছে ব্যক্তিগত কথা শেয়ার করতে পারি। তার মানে ওনারা আমার অন্য লেভেলের বন্ধু, একজন জ্ঞানী বন্ধু, সিনিয়র বন্ধু, কিন্তু বন্ধুই, যার সাথে আমি ভয়হীনভাবে আমার দুর্বলতা শেয়ার করতে পারি। ঠিক আছে, সো আমার কাছে মনে হয় যে এই জায়গাটা আমি পরিষ্কার করতে চাই। শিক্ষকদের সাথে অবশ্যই কোনো হায়ারার্কি তো অবশ্যই আছে, ওনারা আমাদের থেকে অভিজ্ঞ, কিন্তু হচ্ছে সেটা এক্সপ্লয়টেটিভ সম্পর্ক না, এটা হচ্ছে একটা। আর যেটা আপনি বললেন যে হ্যাঁ, আমরা ছোট ক্লাস পছন্দ করি, বড় ক্লাস হলে খুব ডিফিকাল্ট, যেটা আমাদের পাবলিক ইউনিভার্সিটিতে আছে। আমাদের জাহাঙ্গীরনগরে অবশ্য ছিল না, আমাদের জাহাঙ্গীরনগরে ছোট ক্লাসরুম ছিল, শিক্ষার্থীর সংখ্যা কম ছিল, কিন্তু বড় ক্লাসরুম অবশ্যই হচ্ছে ডিফিকাল্ট। তখন যেটা হয়, অনেক বিশ্ববিদ্যালয়, বাইরের বিশ্ববিদ্যালয় যেটা করে, প্রফেসর লেকচার দেয়, পরে ওগুলোকে ছোট ছোট ভাগ করা হয়, ছোট ছোট ভাগ করে ওয়ার্কিং গ্রুপ দেওয়া হয়। হ্যাঁ, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা বা লেকচারাররা পড়ায়। আর যিনি হচ্ছেন একেবারে অভিজ্ঞ প্রফেসরের স্থান কিন্তু অনেক উঁচুতে, আমরা এখন পর্যন্ত যাইনি। তো ওই দার্শনিকের কাজ হচ্ছে, উনি হয়তো লেকচার দিচ্ছেন, কিন্তু লেকচারটা আবার বোঝানোর জন্য ছোট ছোট গ্রুপ করা হয়। তো এটাই ছোট গ্রুপ করে কাজ করা। যেমন এখানে আমার প্রায় এক একটা ক্লাসে 30 জনের মতো স্টুডেন্ট আছে,
আমি তো সারাক্ষণ চেষ্টা করি ওনাদেরকে বোঝার, কারণ খাতা দেখি, খাতাতে হচ্ছে গিয়ে এক একজনকে ফিডব্যাক দিতে হয়, সাহায্য করতে হয় আসার জন্য। তো এটাই আমার কিন্তু বেশিরভাগ অ্যাটেনশন যায় হচ্ছে ওনাদেরকে বুঝতে, কে ভালো করছে, কে অনাগ্রহী, কে মানে ভালো মন্দ আমি বলতে চাই না, কে আগ্রহী, কে আগ্রহী হচ্ছে না, কেন হচ্ছে না। ইট ইজ অ্যাকচুয়ালি লাইক অ্যাড্রেসিং কেস বাই কেস, কিন্তু আসলে আমরা পারি সেটা করতে, সেটা করারও পদ্ধতি আছে, যে গ্রুপ ওয়ার্ক করানো, মেশানো। আচ্ছা ম্যাম, আমরা চলে এসেছি আমাদের শেষ পর্যায়ে। আপনার গান তো শুনবো অবশ্যই, তবে তার আগে যদি আপনি রাঙা সকালের দর্শকদেরকে কিছু বলতে চান। রাঙা সকালের দর্শকদের, বিশেষ করে আমি শিক্ষার্থী যারা হচ্ছে তরুণ প্রজন্ম, তাদের কাছে বলতে চাই যে ভয় পাওয়ার কিছু নাই, বক্সের মধ্যে থাকার কিছু নাই, দুনিয়া অনেক বড়, এবং নিজেকে সীমাবদ্ধ রাখবেন না, কোনো কিছু ভয় পাবেন না, শুধু হচ্ছে এগিয়ে যাবেন। আপনার দ্য ওয়ার্ল্ড ইজ আউট দেয়ার এন্ড দ্য ওয়ার্ল্ড ইজ ইয়ার্স। অনেক ধন্যবাদ। আমরা গানটা শুনতে শুনতে আজকে আমরা তো বিদায় নেব। আচ্ছা, এটা আমার বাবার একটা প্রিয় গান, বাপির প্রিয় গান, সেটাই করি। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি গাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দে বলে না দে না মিটিয়ে দেব গো, মিটিয়ে দে বলে না দে না বন্ধ হবে আনা গোনা এই ঘাটে, তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। অসংখ্য ধন্যবাদ, অনেক ভালো থাকবেন। ও দারুণ ছিল।